যে এটা আমি কিনা। এই मेरे अंगीना में तुम्हारा क्या काम है? आह, मेरे अंगीना में तुम्हारा क्या काम है? সাঈদ খোকন, यस, साईद खोकन, तुमको हम नहीं छोड़ेंगे। तुम हनीफ भाई का प्रथम फर्स्ट इलेक्टेड मेयर ऑफ ঢাকা সিটি, যেই হানিফ ভাই স্প্লিন্টারের আঘাতে মারা গেছেন, যেই হানিফ ভাইকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, মানে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছেন। তিনি পুরান ঢাকার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মাজেদ সর্দারের ভাতিজা, এরকম আত্মীয়-স্বজন। প্রেম সম্রাট লেখছে। প্রেম সম্রাট আইডি বানাইছো কই থেকে তুমি? কে তুমি সে? বিএনপি জীবনেও ক্ষমতায় আসবে না। এটা লিখে রাখো। কারণ বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। বিএনপি, শেখ হাসিনা অনেক বড় মাপের রাজনীতিবিদ, অনেক বড় মাপের কূটনীতিক এবং তার প্রধান রাজনৈতিক উপদেষ্টা আমি সেফুদা। তাহলে বুঝতেই পারো আমি কে? সারা পৃথিবীর রাজনীতির চাবিকাঠি সেফুদার হাতে। আমি ডোনাল্ড ট্রাম্পকে একবার প্রেসিডেন্ট বানিয়েছি আমেরিকার। আবারও ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট বানাবো। ইয়েস, আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চিফ পলিটিক্যাল অ্যাডভাইজার, প্রধান রাজনৈতিক উপদেষ্টা। কথা বোঝা গেছে? তুমি কার সাথে কথা বলো? দিস ইজ সেফুদা। আমি যেখানে দাঁড়াই সারা পৃথিবী আমার পিছে দাঁড়ায়। বাংলা বুঝেছ কি বলছো? The whole world stands behind me where I stand. When I stand. পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে জনপদে আমি গিয়ে দাঁড়ালে সবাই আমার পিছে দাঁড়াবে। আমি ইমাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কমান্ডে চলে। এ পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে অদ্যাবধি আমার মতো কোনো মানব সন্তান এ পৃথিবীতে আসে নাই। ঠিক আছে? সারা বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি আমার হাতে। আমি যখন যাকে ইচ্ছা তাকে প্রেসিডেন্ট বানাই, যাকে ইচ্ছা তাকে প্রধানমন্ত্রী বানাই, যাকে ইচ্ছা তাকে আমি লাত্তি মেরে সরিয়ে দেই। সেই ক্ষমতা আমার আছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে। ইয়েস। কালো লোককে হোয়াইট হাউসে ঢুকাইছি। বারাক ওবামাকে আমি ঢুকাইছি। ইটস মি। আমি যাহা বলিব মহান স্রষ্টা গড, ঈশ্বর ভগবান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আমার কথা শোনেন। দেখো আমি কোথায়? আমি কোথায় বসে আছি? দেখেছ? হযরত মুহাম্মদ মুস্তাফা
আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের নিচে আমি বসে আছি। দেখেছ? হ্যাঁ? অসভ্য মানুষেরা সারা বিশ্ব আমার চোখের সামনে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি কন্ট্রোল করি এই ভিয়েনাতে বসে। জানো আমি কে? আমি কত বড় অভিনেতা দেখেছিস? অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা দেখেছিস এটা কে? এই দেখেছিস এটা কে? গরিবেরা এটা কে? হ্যাঁ? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। দেখেছ তার চেহারা দেখলেই সারা পৃথিবীর তরুণীরা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি তরুণী পাগল হয়ে পিছে ধাওয়া করে আমার পিছে পিছে। হা হা হা। দেখেছিস? দেখেছিস? ওই যে দেখ কে বসে আছে এই আমার পাশেই স্মৃতিসৌধে দেখেছ? হ্যাঁ? ওয়ালে দেখো, ওয়ালে দেখো। যাক বিছনা পাতিতে দেখার দরকার নেই। তোরা বুঝবি না, তোরা গরিব, তোরা অশিক্ষিত মূর্খ, তোরা ছোট লোক। দেখিস কার সাথে অভিনয় করেছে সেবুদাম? বিশ্ববিখ্যাত অভিনেত্রী হেলেন মিরেন। লাভ ইজ লাভ। দেখেছিস? দেখেছিস? আমার মাকে তোরা দেখেছিস? হ্যাঁ? এই যে দেখেছিস আমার মা হাসমতের নেতা হাসু হিথ্রো বিমানবন্দর ১৯৭৩ সাল লন্ডন থেকে দেশে ফিরার পথে আমার ৩ ভাই ফয়েজ, খোকন, মানিক সাথে। এই যে দেখ হেলেন মিরেন বিশ্ববিখ্যাত অভিনেত্রী যার সাথে আমি অভিনয় করেছি, অস্কার বিজয়িনী। এই যে দেখ তোরা দেখলেই তো পাগল হয়ে যাবি। আমার ডার্লিং ক্লাউদিয়া দেখেছিস? ইয়েস। এবার দেখ হে গরিবেরাও দেখ কাকে দেখাচ্ছি দেখেছিস? আমার স্ত্রী, আমার বড় বউ। এই যে দেখ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, এটা দিয়ে আমি কাজে লাগাই না বুঝছস, অরিজিনাল আছে আরো, ওটা আরেকটা। দেখেছিস? ওহ, ওহ, দেখেছিস? আমার দেখেছিস আমার কালার টিভি আছে, আমার অনেকগুলো ফুটবল আছে, বাস্কেটবল আছে, তারপরে আমার কত সুন্দর দেখেছ পাতাবাহার বৃক্ষ, এটা অনেক ডাল হয়, আমি কেটে কেটে অন্যদেরকে আমি সেগুলো দেই, অন্যরা অনেক বাড়িতে। গত প্রায় ৪ বছর আগে আমি এটা এখানে লাগাইছি, ৪.৫ বছর আমি আসার পর পর। দেখেছিস কি সুন্দর পাতা, এখানে ফুলও হয়, তবে একবারও হয় না। আমার আসার একবার ৪.৫ বছরে একবার সাদা ফুল হয়েছিল, অনেক ফুল, অনেককে দিয়েছি কেটে কেটে এরকম, অন্যরা নিয়ে নিয়ে লাগায়, তাদের বাড়িতেও হয়। গ্যাস অগণিত মানুষকে দিয়েছি, বন্ধুদেরকে, বান্ধবীদেরকে দিয়েছি। এই যে দেখো এটা এই লাইট হলো ফিল্ম মেকিং এর লাইট, বুঝলি? ২টা আছে, ওটা জ্বালাইলে আলোকিত হয়ে যায় সবকিছু। টোটোরোটোই টোটো। আচ্ছা এখন আমি কিছু কথা বলি। এই যে দেখো আমার আল কোরআন দেখেছ? আরো আছে আমার ওইদিকে, আরো বুক সেলফ আছে, সেখানে বিভিন্ন ভাষায় আল কোরআন আমি সেগুলো অধ্যয়ন করি। ছোটবেলাতেই আমি ক্লাস 3 তে যখন পড়ি, তখনই আমি ইংরেজি পড়তে শিখেছি, ইংরেজি বলতে শিখেছি।
তোরা জানিস মূর্খরা, যখন আমি ক্লাস 3 তে পড়ি, হ্যাঁ 1-2 তে পড়ার সময়, কারণ আমার বাপ আমার আমি যখন শিশু শ্রেণীতে পড়ি, তারও আগে আমার বাবা ইংল্যান্ডে গেছে। আমার জন্মের অনেক বছর আগে আমার বড় জ্যাঠা ১ম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ডে গেছে। আমার জন্মের অনেক আগে। ১২০ বছর আগে থেকে। সূচনা রহমান লিখেছেন, "আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। শামুদা তো ভাইরাল।" ভালো কথা, ভাইরাল হলে তার যোগ্যতা আছে। তিনিও গোল্ড মেডেলিস্ট। হি ওয়াজ এ ভেরি বিগ স্কলার। তার কাছ থেকে তোমরা ইতিহাস জানতে পারো, মুক্তিযুদ্ধের ইতিহাস। তার আগের ইতিহাস। তার জন্ম ১৯৩৮ সালে। ৮৬ বছর বয়স এখন তার। ৩৮ হলে ৮৬ বছর চলে, তাই না? ইয়েস। উনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ছাত্রলীগের জন্মের সাথে জড়িত, আওয়ামী লীগের জন্মের সাথে জড়িত। তিনি চট্টগ্রামে হেডমাস্টার হিসেবে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। ৩ টা ৪ টা প্রাইমারি স্কুলে পড়াইছে। তার কয়েক লক্ষ ছাত্রছাত্রী আছে চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রামের ছেলেমেয়েরাই তো শুধু চট্টগ্রামে পড়ে না। যেমন কি শুধু ঢাকার ছেলেমেয়েরাই ঢাকাতে পড়ে? সারা বাংলাদেশের ছেলেমেয়েরা পড়ে। ঠিক আছে না? সূচনা রহমান, তুমি ভিয়েনা আসবে। ভালো কথা, কতজনই তো আসে। কিন্তু এসে আমার অ্যাপয়েন্টমেন্ট পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? উনি চট্টগ্রামে পড়াইছে ৫ লাইশ প্রাইমারি স্কুল, মিউনিসিপাল হাই স্কুল, অ্যাটাচড প্রি প্রাইমারি স্কুল যেটা মিউনিসিপাল প্রাইমারি স্কুলে পড়াইছেন। তিনি আ আমদরকিল্লা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তারপরে তিনি পাথরঘাটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। সেখান থেকে আমাকে বলল, আমি তখন ঢাকায় ছিলাম। আমি জাতিসংঘে তখন উপদেষ্টা, ইউএনডিপির উপদেষ্টা, ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম। আইএলওর ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম। তখন আমাকে বলল, "ভাই, তুমি তো বহু মানুষের উপকার করেছ। আমার একটু উপকার করো না।" আমি কি করতে হবে? বলে যে, "আমি তো এখন বুড়া হইয়া গেছি। আর ভালো লাগে না। তোমার ভাবি বাচ্চারা সব গ্রামে পাঠাইয়া দিছি। এখন আমি গ্রামে থেকে রিটায়ারমেন্টে যেতে চাই।" আর তার মানে চাকরির বয়স তখন ৪-৫ বছর ছিল আমার মনে হয়, ধারণা। তো আমি বলি, "তার মানে আপনি বাড়িতে বসে গরম ভাত খেয়ে স্কুলে যাবেন আর ওখানে এইভাবে চান?" বলে যে, "হ্যাঁ, ঠিক বলেছ।" বলেছি, "ওকে, ঠিক আছে, আপনার কাকে টেলিফোন করতে হবে তার নাম্বার দেন।" তখন তিনি নাম্বার দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাইমারি স্কুল যিনি ডাইরেক্টর বা কি ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের এমন কিছু। হাশেম সাহেব। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষার হেড, জেলা শিক্ষা অফিসার মনে হয়। তো আমি তাকে টেলিফোন করলাম, পরে উনি আমার নাম শুনেই চিনতে পারলেন। উনি বললেন যে, "স্যার, কোন অসুবিধা নেই। আপনার ভাইকে আমি এক্ষুনি তাকে ট্রান্সফার অর্ডার করছি। আপনার পাশের গ্রাম রাগুই।" উনি আমাকে বলেছেন যে, "এখানে আশেপাশে খালি আছে শুধু রাগুই প্রাইমারি স্কুলের হেডমাস্টার।" সাথে, সাথে উনার অ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। তিনি পরের দিনই ওটা নিয়ে চলে আইছে গ্রামের বাড়িতে। রিটায়ার করেছেন সেখান থেকে। উনি চাইল্ড সাইকোলজি, শিশু মনোবিজ্ঞানের উপর বই লিখেছেন। কিন্তু ওগুলো ছাপা হয় নাই। উনি এগুলো পড়াইতেন। হি ইস এ ভেরি বিগ স্কলার এবং তিনি একজন পীরের মুরিদ। আমরা নিজেরাই ফকির বংশ, নবীজির বংশ, আওলাদে রাসূল। ইসলাম প্রচার করা আমাদের মূল কাজ। আমরা পৃথিবীর যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, আমাদের পরিবারের লোকদের কাজ হলো ইসলাম প্রচার করা, পৃথিবীতে শান্তির জন্য কাজ করা, শিক্ষকতা করা। আমাদের পরিবারের শতকরা মনে হয় ৯০ ভাগের উপর পূর্বপুরুষরা থেকে শুরু করে এখনো
শিক্ষকতা পেশায় নিয়োজিত বেশিরভাগ। ইয়াস, আমি নিজেও শিক্ষক, পীর মানে শিক্ষক। আমি হলাম পীরানে পীর, শিক্ষকদের শিক্ষক। I am a professor of professors. I am a trainer of trainers. I am philosopher of philosophers. I am পীরানে পীর মানে পীরদেরও পীর। কি বিশ্বাস হয় না? আমি কারো ক্ষতি করি না। কেউ আমার ক্ষতি করলে, আমার মনে কষ্ট দিলে অটোমেটিক্যালি তার ক্ষতি হয়ে যায়। গত পরশুদিন এক লোক কই থেকে আবিষ্কার হইছে। হিরো আলম জোর করে কথা বলাই দিছে। আমি বলছি এইসব লোকজনের সাথে কথা বলতে চাই না। সে বলে যে, "কোটিপতি ব্যবসায়ী, বাবা একটু পরিচিত হন আমার পাশে। উনি আপনার সাথে কথা বলতে চান।" কথা বলল উনি, "আমি কত কোটি টাকার মালিক। আপনার কলেজ দেখেছি, আপনার ভক্ত স্যার। আমি আপনার কলেজের জন্যে ১০ লক্ষ টাকা অনুদান দিতে চাই।" একবারে না, টাইম টু টাইম দিবে। এবং এখন ১ লক্ষ টাকা দিবে, পরে দিবে এবং সে যাওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর। আমাদের কলেজের হাসমাতুন্নেছা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডারগার্টেন এর যিনি প্রিন্সিপাল জনাব মোশাররফ হোসেন মন্টু গিয়েছেন। তার সাথে তার ওই লোকের যাওয়ার কথা ছিল। কিন্তু সে, তার আর খবর নাই। সে আমাকেও জানায় নাই যাবে কি যাবে না। তারপরে প্রিন্সিপাল সাহেবের সাথেও যোগাযোগ করে নাই। পরের দিন সে কালকে তার মেসেজ দিল, ছবি দিল। সে টাঙ্গাইল যাওয়ার পথে তার স্ত্রী সহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে। হয়েছে তো? এগুলো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যত লোক যত সময় বেয়াদবি করেছে, ধোঁকাবাজি করেছে, সাথে, সাথে তা অনেকে স্পটে মরে গেছে। এই যে আমার নামে মিথ্যা মামলা দিয়ে যারা আমাকে কষ্ট দিয়েছে, সাজা, এটা মনে কষ্ট হয় না? এটা মানসিক যন্ত্রণা। এবং ওদের অনেকেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে স্পটে মরে গেছে। কেউ ৪-৫ মাস ১ বছর পর্যন্ত হাসপাতালে গড়াগড়ি করেছে, এখনো করে। তারপরে আরো অনেক ধরনের বিচারপতি বিব্রত বোধ করেছে। কোন বিচারপতির ছেলে-মেয়ে অসুস্থ হয়ে নাকি মরে গেছে, কেউ পঙ্গু হয়েছে, বোমাখানা হইছে। কি হইছে আমি জানি না। আমি তো ৩৩ বছর তোমাদের দেশে নাই। এগুলো মানুষ আমাকে বলে। অবশেষে সেই বিচারপতি বিব্রত বোধ করেছে। অন্য আদালতে বিচার নিয়ে গেছে এবং যারা মামলা দিয়েছে তারা নিজেরাই আমার কাছে ক্ষমা চাইছে এবং আমি ওদের ক্ষমা করে দিয়েছি। বিচারপতি মহোদয় আমাকে বেকসুর খালাস দিয়েছেন। এগুলো তোমরা পত্র-পত্রিকায় দেখেছ। আমি জানি না কে মামলা দিছে, কোথায় কি দিছে, কি এগুলো ওই মিডিয়াতে, পত্র-পত্রিকাতে, টেলিভিশনে লিঙ্ক আমাকে দিয়েছে, মানুষ দিয়েছে। I don't care, যেহেতু আমি কোন অপরাধ করিনি, আমি কোন মিথ্যা কথা বলিনি। জীবনেও আমার জানা মতে মিথ্যা কথা বলিনি। কারো ক্ষতি করিনি। পারলে কারো উপকার করেছি, কারো ক্ষতি করি নাই। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। ও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি। ৭ই জানুয়ারি নির্বাচন হবেই হবে। আমার হাঁটু আপা অত্যন্ত দুঃসাহসী নারী। তিনি কোন বাধা, কারো কথা শুনবেন না। ওই যে বিএনপির এইসব ওই নেনি কুকুরেরা ঘেউ, ঘেউ করে। নেনি কুকুরেরা ঘেউ, ঘেউ করে। নেনি কুকুরেরা ঘেউ, ঘেউ করে। রাজাকার, আল বদর, আল শামস, জামাত শিবির, জামাত শিবির, বিএনপির নেনি কুকুরেরা ঘেউ, ঘেউ করে। ওইসব হরতালের নামে ভয়তাল ডাকে। নেনি কুকুরেরা ঘেউ, ঘেউ করে। ওইসব নেনি কুকুরদের মানুষ, বাংলার মানুষ ভয় পায় না। এসব ভয়তাল, এসব কোনো হরতাল নয়। সশস্ত্র বিপ্লব ছাড়া আমার হাঁটু আপার সরকারকে কোনদিন কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে, তাকে হত্যা করতে পারে। তার জন্ম পৃথিবীতে হয় নাই। আমার হাঁটু আপাকে আমি
আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। তিনি আগামীবারও প্রধানমন্ত্রী থাকবেন এবং যদি তার শারীরিক অবস্থা তাকে অ্যালাউ করে তারপরেও আরো ৫ মানে এখন থেকে আরো ১০ বছর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং বাংলাদেশকে উন্নয়নের শিখরে তিনি এ গ্রেডে নিয়ে যাবেন। অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের মতো এত উন্নত করে নিবেন। ইট ইস পসিবল। একটি স্বনির্ভর অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সার্বিক উন্নয়নের চরম শিখরে এবং অনেকে বলবে যে অস্ট্রিয়া পৃথিবীর কিন্তু অন্যতম ধনী দেশ, শান্তির দেশ, উন্নত দেশ। উন্নত বিশ্বের এই ক্যাটাগরিতে পারে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি এই অঞ্চলগুলো, তাই না? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ লাইক সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এই সবগুলো দেশ অনেক উন্নত এবং বাংলাদেশ এইসব দেশের চেয়েও আরো বেশি উন্নত হবে। তোমরা শুধু আমার হাঁটু আপাকে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাকে সরকার গঠন করতে দাও। বিরোধী দলের দরকার নেই। জাতীয় পার্টি থাকবে নামে মাত্র বিরোধী দল হিসেবে, ওই নারীর কপালের টিপের মতো, বুঝছো না? সৌন্দর্য বাড়াবে এইসব অলংকার। মাত্র ২৬টা সিট দেওয়া হয়েছে। আরো কয়েকটা ওই যে দিছে জোটদেরকে। হাসানুল হক ইনু ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমরা একসাথে যুদ্ধ করেছি, একসাথে দেশ স্বাধীন করেছি, একসাথে জাসদের জন্ম দিয়েছি এবং এখনো বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করি। সিরাজুল আলম খান দাদার সৈনিক আমরা। আমরা এই মহান নেতা, আমাদের শিক্ষক, আমাদের কোটি কোটি মানুষের রাজনৈতিক গুরু শ্রদ্ধা জানাই আমার পরম শ্রদ্ধাভাজন দাদা, আমার গুরু সিরাজুল আলম খানকে, who is the main architect of Bangladesh Liberation War in 1971. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যিনি মূল স্থপতি, যিনি মূল স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল চালিকা শক্তি, মূল যিনি ব্যক্তিত্ব, যিনি ১৯৬২ সালে নিউক্লিয়াস তৈরি করে এই দেশের স্বাধীনতার আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়েছেন। ৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং এই বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন তার নাম সিরাজুল আলম খান দাদা। বাট জাতির জনকের নেতৃত্বেই আমরা যুদ্ধে গিয়েছি। কোন সৈনিকের হুঁইসেলে আমরা যাই নাই। ওই জিয়াউর রহমান, খিয়াউর রহমান আমরা চিনি না, ওকে? আমরা তার কথায় মুক্তিযুদ্ধে যাই নাই। বাট তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা করি। তিনি কোন মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠক ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ১ যুগ নয়, ২ যুগেরও বেশি ২১ বছর পর জাতির জনকের সুযোগ্যা কন্যা শেখ হাসিনা, আমার প্রিয় শেখ হাসিনা, আমার হাসু আপা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমিও তাকে দোয়া করেছি, সহযোগিতা করেছি। আবারও তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে এনেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন। পদ্মা সেতু উপহার দিয়েছেন, রেল, মেট্রো রেল উপহার দিয়েছেন, টানেল উপহার দিয়েছেন। বাংলাদেশে শিক্ষার হার বর্তমানে দ্বিগুণ করেছেন। আরো অনেক পার ক্যাপিটা ইনকাম ৩ গুণ করেছেন। ৩ কেন ৪ গুণ করেছেন। আজকে বাংলাদেশে কোনো গরিব মানুষ নেই। না খেয়ে কোনো মানুষ মারা যাচ্ছে না। মানুষের আয় বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তাতে কি হয়েছে? এই যে দেখো তোমরা তো আবার গরিব। এই আঙ্গুর কিনেছি। এই আঙ্গুর কোনো বিচি নাই। একেবারে খেয়াললস তাওবেন। মানে খেয়াললস হলো সিডলেস, সিডলেস আঙ্গুর। কোনো বিচি নাই।
বিচিওয়ালা আঙ্গুরের থেকে ৩ গুণ বেশি দাম। এটি বলি না আমি দাম-টামের কথা বলা ঠিক না। কিন্তু তোমাদেরকে জাস্ট জানাবার জন্যে। এরকম একটা আঙ্গুর যদি হয় ১ সেন্ট দাম, যেটা ধরো বিচি আছে, আর এটার দাম হবে ৩ সেন্ট, ৩ গুণ বেশি। বুঝেছ? রস ভর্তি, স্বাস্থ্যকর। বিচি নাই। আমার এখন বিচিওয়ালারে বিচি বাহির কইরা হুম, এরকম বিচি বাহির কইরা নিয়া আবার প্লেটে ওরা রাখতে হইতো, তাই না? এই যে আমার দাঁত নাই। কালকে আমাদের শাহরাস্তি থানার তদন্ত কর্মকর্তা সাহেবের সাথে আমি কথা বললাম, পরিচিত হলাম। তার বাবাকে আমি চিনতাম। উনার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। নোয়াখালীতে চাটখিলে তাদের বাড়ি পড়েছে। আমাদের গ্রামের বাড়ি থেকে হেঁটে যাওয়া যায়। আমাদের বাড়ি কিন্তু একদম নোয়াখালীর ডগে। দেখো না আমার বড় ভাই নোয়াখালীতে কথা কয়। উনি শুদ্ধ কথা বলতে পারেন। কিন্তু উনি যে চিটাগাঙ্গে ছিলেন সারা জীবন, চাকরি করেছেন। চট্টগ্রাম এবং নোয়াখালীর ভাষা ওই এরকমই। উনি ওই শুদ্ধ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আয় তুই কাই কুই হানি টানি কানি এইসব কয়, বুঝো না? আমিও নোয়াখালীতে কথা কইতে পারি। আনার কোনো হাগলে হন মারছেনি। এটা নোয়াখালীর ভাষা। বুঝেননি? কয় আনেরে এরে আম নাতিরে আইছে। আমার নানার বাড়ি নোয়াখালী রামগঞ্জ। সেরু মিয়া সাহেব অনেক বড় জমিদার ছিলেন, বুঝছা? আমার সৎ মায়ের বাবা। কিন্তু আমাদেরকে খুব আদর করতেন। সৎ মাকেও আমরা সৎ মা মনে করি না। উনি এখনো লন্ডনে থাকেন, ইংল্যান্ডে থাকেন, জীবিত আছেন, হজ করেছেন আমার বাবা। উনাকে আমার বাবা 3rd টাইম হজে গিয়েছেন উনাকে হজ করাবার জন্যে। তো উনি যখন আমরা যাইতাম নানার বাড়িতে, উনি নাকি ২২ বছর প্রেসিডেন্ট ছিল ওই যে পাকিস্তান আমলের আগে ব্রিটিশ আমলে যে প্রেসিডেন্ট থাকতো না? চেয়ারম্যানকে বলতো প্রেসিডেন্ট। সেরু মিয়া সাহেব প্রেসিডেন্ট ছিলেন। তো গেলে কাজের লোকটারে ডাকতো। "ইরে আলী তুই কোনায় রে? এরে তোরা কোনায় রে? আর নাতিরা আইছে। তোরা তাড়াতাড়ি ছাড়া বাইতে লই যা। ডাবের হানি কাডি দে, ডাবের হুন কাডি দে। ডাবের হুন কাডি আর নাতি করে হানি খাইতে দে।" আরে আমরা হাসতাম। আমি জানি এসব ভাষা আমাদের গ্রাম বেশি দূর না। উনাদের বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার হবে মনে হয় মেক্সিমাম। এবং পুরা ভাষা একই। একই রকম খাওয়া, একই রকম কাপড় পরা, একই রকম চাল-টাল মানে সবকিছু কৃষ্টি কালচার নোয়াখালী। তবে নোয়াখালী আবার ফেনীতে যাও, ওদের ভাষার টোন একরকম। আমাদের চাঁদপুর, এই রামগঞ্জ, লক্ষ্মীপুর এই অঞ্চল চাটখিল এই অঞ্চলের ভাষা একরকম মাইজদি। মানে মোলা মিল আছে। আবার যদি তুমি যাও সান্দিনা যাও, বরুড়া যাও মানে আ উম কুমিল্লা থেকে চাঁদপুর পাকা রোড আছে। এমনকি ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়, উত্তর পাড়ের ভাষা ডিফারেন্স। তারপরে তুমি যদি রেল লাইনের উত্তর পাশে যাও, অন্যরকম। তারপরে যদি তুমি চান্দিনা ওই যে যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে ঢাকা চিটাগং হাইওয়ে ওখানে চাঁদপুরের মানে কুমিল্লার ওই রাস্তার উত্তর পাশে যাও একরকম ভাষা। চান্দিনার ভাষা একরকম, বরুড়ার ভাষা একরকম। চান্দিনাতে আবার ওই যে রোডের পূর্ব পাশে সরি পূর্ব না, উত্তর এবং দক্ষিণ পাশে ভাষা আলাদা। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি দেবিদ্বার। দেবিদ্বারের ভাষা আরেক রকম। আমি কই জামাইরে কয়, "হেই বেডা।" আমার কি কয়, "হেই বেডা" আইছে, "হেই বেডা। হেই, হেই, হেই কাম।" কয় না, "হেই কাম" করছে। তো "হেই কাম করেন না বেডা, হেই বেডা।" হেই কাম বুঝছো তোমরা? হেই কাম? না বুঝলে তোমরা জাহান্নামে যাও। অশিক্ষিত মূর্খরা বেশি, বেশি ভাষা শিখবি, বেশি, বেশি কথা শিখবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি পৃথিবীর ২২ টা ভাষায় কথা বলতে জানি। লিখতে পড়তে পারি না। লিখতে পড়তে ৭-৮ টা শিখছিলাম। তো এখন এগুলোও কমে গেছে। আগে আরবি, উর্দু, তারপরে তোমার এই সংস্কৃত লিখতে পড়তে বলতে পারতাম। ওগুলো এখন লিখতে পড়তে পারি না। কিন্তু বলতে পারি, বুঝতে পারি।
এখন শুধু জার্মান ভাষায় কথা বলি ৩৩ বছর যাবৎ। ইংরেজিও পারি এখনো, কিন্তু আগের মতো ফ্লুয়েন্সি নাই। বাংলা অনেক বাংলা শব্দ, সুন্দর বাংলা শব্দ ভুলে গেছি। কিন্তু যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন কিন্তু ওই যে অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব ৩ বেলা ভাত খাস এটি নিজে, নিজে বানাইছি বুঝছো? আরো কিছু, কিছু আছে। আমি গালির উপরে ডক্টরেট করেছি। ২০০৮ সালে বিশ্ব গালি প্রতিযোগিতায় আমি ১ম স্থান অধিকার করেছি। তবে আমি গালি বলি না, আমি বলি শব্দ বোমা। তোমরাও শব্দ বোমা মারা শিখো। কারণ বাংলাদেশে তোমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারবা না। সশস্ত্র বিপ্লব শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তোলা সম্ভব নয়। কারণ আমি বলে দিয়েছি সেনাবাহিনীতে বেশি লোক নেয়ার জন্যে বিসিএস ক্যাডার মাধ্যমে পুলিশে এখন যত পুলিশ আছে তার থেকে আরো ৫ গুণ, ২-৩ গুণ না, ৫ গুণ বাড়াইতে হবে। এখন আছে ২ লক্ষ না ২.৫ লক্ষ। এটারে ৫ গুণ বাড়াইলে কত লক্ষ হয়? হ্যাঁ? দেখো কত লক্ষ হয়। ইয়েস, বেকার সমস্যা দূর হবে। দেশে আইন শৃঙ্খলা ঠিক মতো চলবে। পুলিশের ডান্ডার ভয়ে ঠান্ডা করে দিবে এরা। ইয়েস, ইউরোপের এই অঞ্চলগুলো অস্ট্রিয়াতেও, এই সুইজারল্যান্ড বলো, তারপরে তোমার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই অঞ্চলগুলোতে পুলিশ শাসিত দেশ। যে কারণে নাগরিকরা যদি শুনে এই পুলিশ ডাকবে, পুলিশ ডাকি, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। পুলিশ এত কঠোর এবং ধরে নিয়ে গেলে সাথে, সাথে জেল, জরিমানা। কঠিন আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এমনে সভ্য হয় নাই। এই হিসাবে আমাদের দেশের মানুষ অনেক সভ্য, যদিও রাইতের বেলায় চিন্তা করে আজকে ১ সের দুধের মধ্যে কত সের পানি মিশাবো। খাদ্যে বিষ মিশাবো, ফরমালিন মিশাবো, মিথ্যা কথা বলবো, ধোঁকা দিব, চুরি করব, ডাকাতি করব। ওই করের বাড়ি যারা লন্ডনে থাকে সবাই এগো গাছের আম চুরি করব, নারিকেল চুরি করব, পুকুরের মাছ চুরি করে নিয়ে যাবো। এগুলো চুরি করে বুঝছো? বাড়িতে শীত কাটে চুরি করে। হ্যাঁ, আবার বড় ভাইয়ের বিয়ের সময় ভাবির বাবা ব্যাংকে চাকরি করতেন। ১০ ভরি সোনা দিছিল। আমাদের পাশের গ্রামের এই জল্লাছড়া, খৈল্লাছড়া ছিল। ওরা ছিল খালেক মজুমদারের বাড়ির পাশের বাড়ির লোক এবং খালেক মজুমদার মেম্বার ছিল এলাকায়। গরিব ছিল, চাকরি করছে, রিটায়ার করে দেশে ফিরে আইছে। আগে কোথায় করাচি, লাহোর এইসব জায়গায় ছিল। সেনাবাহিনীতে সিভিলিয়ান হিসেবে কেরানি, ক্লারিক্যাল জব করতো। তিনি আর্মি ছিলেন না। আর্মির মধ্যে সিভিল কিছু থাকে এরকম। চেহারা সুন্দর ছিল। ১৪-১৫ টা বাচ্চা বানাইছে। আইসা খাওয়াইতে পারে না, গরিব। আমার মাও অনেক হেল্প করত। সম্পর্কে আমাদের পুরান বাড়ির হিসাবে ওই মানে পন্ডিত সাহেবের মেয়ের জামাই ছিল। তারপরে সবাই সাহায্য করে টরে খাওয়াইতো। মেম্বার হইয়া চুরি করতো, গম চুরি করতো। আর ওই এই জল্লেছড়া, খৈল্লাছড়াদেরকে দিয়ে চুরি করাইতো। এবং এই যে ১০ ভরি সোনা নিছে না? নিয়া ৮ ভরি খালেক মজুমদারকে দিছে আর ২ ভাইরে ২ ভরি দিছে। এরা চোর, বুঝো না? যা পায় এটাই লাভ। ওরা চোরা বেটা আমার কাছে কয়ে দিছে। কারণ আমি ধরছিলাম সোরা বেটারে। আমাদের বাড়িতে যেখানে কলেজ বানাইছে ছাড়া বাড়ি কয় খালি। ওখানে ধরছিলাম। এর শ্বশুর বাড়ি ওই নোয়াখালী ওই দিকের থেকে আইতে লইছিল। একদিন আমি আমার চাচাতো জ্যাঠাতো ভাই কয়েকটারে কইলাম যে, "তোমরা দাঁড়াও। এরে আমি ধরবো। এইটা আমাদের বাড়িতে চুরি ডাকাতি করছে আমি জানি।" তারপরে হেরা লুকাইয়া ছিল। আমি কই, "তোমরা এই জঙ্গলে লুকিয়ে থাকো। আমি এরে ধরবো এখন।" হাতের মধ্যে আমরা ইয়া করতেছিলাম। গরমের দিনে কাঁচা আম কাটতেছিলাম। তারপরে এমনি আমারে ভয় পাইতো। তারপরে আমি যখন আইছে পরে আমি কই, "এই দাঁড়ান!" হে থমকাইয়া উঠছে। হে সুন্দর জামা কাপড় পরে আইছে ছাতা মাথায়, জুতা পায়ে আবার। জইল্লা চোরা। তারপরে আমি কই রে, "আপনি আমাদের বাড়িতে চুরি করেছেন কেন? এখন বলেন নাইলে কোপ দিব, কল্লা কেটে ফেলাম।" ভয় পাইছে বুঝছো? তারপরে আমি কি তারপরে ভয় পাইছে পরে তো কয়, "বাবা, বাবা কোপ দিও না, কোপ দিও না, কোপ দিলে মাইরে কোপ দিও না।" আমি কই, "না কোপ দিব না, আগে বলেন। আপনি চুরি করছেন?" "আপনি কইরা কইছেন?" কয় যে, "হ্যাঁ, আমি চুরি করছি বাবা। আমারে খালেক মজুমদার আমারে দিয়া আমার ভাইরে তারপরে চুরি করেছে।" আমি কইলাম যে, "এই যে জব নিছেন এগুলো নিয়া ব্যাগ আমার ভাইয়ের মেট্রিক পাসের সার্টিফিকেট আরো অনেক কিছু এগুলো সব ছিল কাগজপত্র। এগুলো ব্রিফকেস নিয়ে গেছে।" ব্রিফকেসের মধ্যে ছিল
সোনা রাখছে বুঝলেন? তখন ওই আলমারি ছিল না গ্রামের মধ্যে। আলমারি ছিল, আমার মা যেই ঘরে থাকতো ওরা আবার ওই নিরিবিলি আরেক ঘরে ছিল আরকি। আমার মার কাছে এগুলো রাখতে কইছিল সোনা দানা। আমার ভাবি আবার নিজের কাছে রাখছে বুঝো নাই? উনার কাছে রাখছে। ওগুলো ভিটা ছিল, কাঁচা ঘর। এখন সব বিল্ডিং। তারপরে শীত কেটে ঢুইকে নিয়ে গেছে। এগুলো খবর রাখছে। কাজের বুয়ারা জানতো। তারপরে ওই যে ছোড়া বেটারা জানতো, বিভিন্নভাবে খবর নিত। তারপরে কোন খালে সোনা রাখে, কি করে না করে, স্পাই দিয়া। এই খালেক মজুমদার কুখ্যাত রাজাকার ছিল। সে এগুলো চুরি করাইতো। বড়, বড় লোকদের বাড়িতে, ধনী লোকদের বাড়িতে চুরি ডাকাতি করাইয়া সে ভাগ নিত। এটারে কয় চোরের থান্নাই কইতো। এটা একটা কথা অজানা, অনেকে জানে না। এটা আমার বড় ভাই, পরে আমি তাকে বলছিলাম এবং আমার ওই চাচাতো ভাই, ছোট ভাই যারা ছিল এরাও শুনছে। যে জল্লা চোরায় বলেছে যে, আমি কাছি ঠিক আছে আপনি সত্য কথা বলেছেন। এটা আমরা ইয়ে করব এবং ওই যে খালেক মজুমদারের ঘরের পিছনে পগার ছিল। জয়নাল ডাক্তার আছে একজন আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উনি ১০০ বছরের উপরে হায়াত পাইছে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আমাদের পারিবারিক ডাক্তার ছিলেন এবং সবাই আমাদের পরিবারের আওয়ামী লীগ করত, ছাত্রলীগ করত। এই হিসাবে তিনিও আমাদের দলের লোক ছিলেন। উনার ঘরের পিছনে নিয়া আমার ভাইয়ের ব্রিফকেস ওখানে ছিঁড়া ফালাই দিছে খুলে-টুইলা। কাগজপত্র নষ্ট করে নাই। ব্রিফকেসটা ওখানে রাইখা দিছিল। এবং ও বন্ধ করে রাখা নাই। খোলা করে নাই, বন্ধ কইরা। কারণ বৃষ্টি-টিষ্টি হইলে যেন কাগজপত্র নষ্ট না হয়। চোর হইলেও কিন্তু ভালো ছিল। বুদ্ধি দিছে। ওই খালেক বান্দার বুদ্ধি দিছে। তার ওই যে জনাল ডাক্তারের পিছনে রাখছে, মানে বুঝাইতে চাইছে জনাল ডাক্তার চুরি করাইছে এবং আমাদের সাথে সম্পর্ক নষ্ট করাবার জন্যে। কত বড় রাজাকারী বুদ্ধি চিন্তা করছো? খালেক মজুমদার করত মুসলিম লীগ, জনাল ডাক্তার করত আওয়ামী লীগ। ওরা ঘরের মধ্যে, বাড়ির মধ্যেই পাশাপাশি ঘর ছিল একই বাড়িতে। এবং তারা আত্মীয়স্বজন একই ফ্যামিলির, মজুমদার ফ্যামিলি। এই যে তোমাদের সত্য কথা বলছি। অনেক কথা আমি জানি। এজন্যই আমার শত্রু অনেক বেশি। খালেক মজুমদারের পোলারা আমারে খোঁজ দিল। যুদ্ধের সময় পায় খুঁজেছে, অ্যাটাক করছিল মেরে ফেলার জন্যে। রাজাকার ছিল তারা। কিন্তু অল্পের জন্য আমি বেঁচে গেছি। আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে কোটি, কোটি টাকার সম্পত্তি এই খালেক মজুমদারের লোকরা, তার ছেলেরা, তার মানে বাহিনী দিয়ে, রাজাকার দিয়ে পুড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা তাদের কোনো ক্ষতি করিনি। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা সাধারণ ক্ষমা করে দেওয়ার পর এই খালেক মজুমদার জেল থেকে বেরিয়ে এসে, চট্টগ্রামে জেলে ছিল। জেল থেকে বেরিয়ে এসে আবার সে নুরু নামক একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যত লোক ছিল সবাইকে মাইরা কাইট্টা ওই নুরু, মিসাবগো বাড়ির নুরু বলে। মানে মিয়া সাহেবদের বাড়ির নুরু, তার তাকে মাঠের মধ্যে নিয়ে এই শস্যাগের পশ্চিম মাঠে নিয়া রাতের বেলায় তার নুনুর গোড়া কেটে দিয়ে তাকে মেরে ফেলেছে। তার নুনু পাওয়া যায় নাই খুঁজে, কিন্তু তার মৃতদেহ পাওয়া গেছে। আমরা সকালে যাইয়া সে মাঠে দেখেছি। কিছু করার নাই। বিষ খেয়ে বিষ হজম করেছি। বঙ্গবন্ধু আমাদের অস্ত্র জমা নিয়েছেন। রাজাকারদের অস্ত্র জমা নেয় নাই কেউ। আজও নেয় নাই। কাজেই রাজাকারদের কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা এদেশের স্বাধীনতা চায় নাই, রাজনীতি করা তো দূরের কথা, এদেশে থাকার অধিকারই তাদের নাই। জাতির জনকের রাজনীতির জীবনের সবচাইতে বড় ভুল ছিল সাধারণ ক্ষমা করে দেয়া। রাজাকারদের বিচার না করে তাদের সাধারণ ক্ষমা করে দেয়া সবচাইতে বড় ভুল ছিল। এবং জাতীয় সরকার গঠন না করে তিনি আওয়ামী লীগের ওই ১৯৭০ সালে যারা এমপি, এমএনএ হইছে তাদেরকে নিয়ে সরকার গঠন করা ঠিক হয় নাই। আওয়ামী লীগ সবসময় একা খেতে চায়। এবারও দেখেন একা খেতে চায়। এরা আবার বিরোধী দল থাকবেই। এখন বিরোধী দলকে নির্বাচনে আসার জন্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দেয়, এখন জনগণ রাজাকারদেরকে ভোট দিলেও আমাদের কিছু করার নাই। এটা হলো গণতন্ত্রের কুফল। গণতন্ত্রের কুফল। এইজন্যই একবার শাহজিজের মতো লোককে জিয়াউর রহমান খুনি দিয়া প্রধানমন্ত্রী বানিয়েছিল। গোলাম আজমের মতো কুখ্যাত রাজাকারকে দেশে ফিরিয়ে এনেছিল এবং তার দলকে খালেদা জিয়া তাদের ৩ জনকে মন্ত্রী বানিয়েছিল। কাজেই এদেরকে কখনো বিশ্বাস করবে না। এরা বিষাক্ত সাপ, ছোবল মারবেই মারবে। এরা এখন
সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করার জন্যে পায়তারা করছে। এটা আমার হাঁটুয়াপা টের পাইছেন। ওনার গোয়েন্দা বাহিনী তাকে অবশ্যই ইনফরমেশন দেয়। কিন্তু দেশের জনগণ, তোমাদেরকে আমি বলছি, তোমরা জাগ্রত থাকবে, সতর্ক থাকবে। কোনো অবস্থাতেই এই বিষাক্ত সাপ যারা গর্তে লুকিয়ে আছে, জামাত শিবির বিএনপিকে কখনো বিশ্বাস করবে না। তাদেরকে কখনো বাংলার সিংহাসনে আসতে দিবে না। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা।